করার ইচ্ছে থাকে কিংবা দেখতে চাও বান্দরবনের গহীনের সবুজের খেলা, আদিবাসীদের জীবনের চিত্র, সাঙ্গুর ভয়ঙ্কর রূপ বা শীতের টলমলে পাথরের জলের খেলা, তবে তোমার জীবনে একবার হলো যাওয়া উচিত অনিন্দ সুন্দর ঝর্ণায়। বাহ, সুন্দর বললেন চাচা, ধন্যবাদ। অয়নার স্যার যাবার পথে ওই বৃদ্ধ চাচাকে ৩,০০০ টাকা দিয়ে গেল। বৃদ্ধ চাচা অনেক খুশি হয়েছে। প্রতিটা জায়গা ওরুকে নতুন করে মুগ্ধ করছে। নাফাখুমের কাছে যেয়ে ওরু পানি ধরার চেষ্টা করছে, কিন্তু বারবার হাতে নিয়ে আবারও সরিয়ে ফেলছে। হঠাৎ অয়ন ওরুর হাত ধরে নিজের কোলে বসালো। দুজনে পাশের একটা পাথরের উপর বসা। অয়ন ওরুর হাত ধরে পানি ছুলো, আবার ওরু খিলখিল করে হেসে দিল। ওরুর হাসির সাউন্ড যেন অয়নের বুকে ঠিক মাঝে যেয়ে বিঁধেছে। এই মুহূর্তে অয়নকে খুব করে টানছে ওরুর হাসি। অয়ন এক হাত ওরুর পেটে স্পর্শ করলো। ওরু কেঁপে উঠল। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। অয়ন ওরুর ঠোঁটের কাছে আসতেই ওরু মুখ সরিয়ে নিল। না, অরু, এর শোধ রাতে তুলবো। নাফাখুম থেকে ফেরার পথে আবার সেই বৃদ্ধ চাচার সাথে দেখা হলো সবার। আরে চাচা, এবার বখালেক যাচ্ছি। ভালো ভালো, কেমন ঘুরলে নাফাকুম? অস্থির। এবার বখালেক নিয়ে কিছু বলেন। শোনো তাহলে, বগাকাইন লেক বা বগা লেক বান্দরবন জেলা রুমা উপজেলা থেকে ১৭ কিলোমিটার দূরে কেওক্রাডং পাহাড়কুলে ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২০০ ফুট উচ্চতায় ২০০০ বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্ট এক হ্রদ। ভূতত্ত্ব বিজ্ঞানের মতে একটি মৃত কোনো আগ্নেয়গিরি জ্বালামুখ অথবা উল্কা পিঙ্গলের পতনের ফলে এই লেক তৈরি হয়েছে। ওয়াও, তারপর চাচা? বগা লেক অনেকের কাছে ড্রাগন লেক বলে পরিচিত। সকাল, সন্ধ্যা কিংবা রাতে রূপে বিভিন্ন বিভিন্ন শোভা পায়। মোহিত হয় এখানে আসা পর্যটকরা, যেমন তোমরা আজ হবে। যাত্রাপথের সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর করে দেয় লেক শান্ত শীতল জল। পাহাড়ের কূলে প্রায় ১৫ এক জায়গা জুড়ে আকাশ, পাহাড় আর নীল জলের পরশা সাজিয়ে বগা লেক তাই পর্যটকদের কাছে হয়ে উঠেছে অন্যান্য। অসাধারণ বললেন চাচা, খুব সাজিয়ে কথা বলেন। এত কথা মাথায় থাকবে না বলে রেকর্ড করে নিলাম। ভালো ভালো। অয়ন স্বাদের কথা শুনেই মৌকে বলল, মৌ, ভাইয়া, তোমার বরে তো পাম মারে কেন? আমিও তাই ভাবছি। যাকে পায় তার সাথেই খাতির শুরু ওনার। পাহাড়েও। অয়ন আর মৌ এর কথা শুনে ওরু হাসছে। সবাই এইভাবে হাসতে দেখে তখন কিছু বলেনি। ধ্রু কুচকে তাকিয়েছিল শুধু। সাদ আবার চাচার কথায় মন দিল। সেখান থেকে এসে পড়ে সাদ বলল, চাচা, কেওক্রাডং নিয়ে এবার কিছু বলেন। কেওক্রাডং পাহাড় বান্দরবানের রুমা উপজেলা অবস্থিত। প্রায় ৩,১৭২ ফুট উঁচু এই পর্বতকে এক সময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মনে করা হতো, কিন্তু আধুনিক পদ্ধতিতে পরিমাপে বর্তমান সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিসেবে এর অবস্থান পঞ্চম। জানি। তারপর? কেওক্রাডং নামটি এসেছে স্থানীয় আদিবাসী মারমাদের থেকে। মারমা ভাষায় কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। দূর থেকে কেওক্রাডং এর চূড়া শূন্য মিলিয়ে আছে বলে মনে করা হয়, আর চূড়ায় উঠলে পাহাড় মেঘের মিতালি আপনাকে আনন্দিত করবে মায়াবী আকর্ষণে। বাহ, ধন্যবাদ চাচা। আচ্ছা বাবা। ওই, তোরা হাসতেছিলি কেন? কই? বল। আরে না, আমরা অন্য কথায় হাসছিলাম। বেটার। বগালে ঘুরে সন্ধ্যা নাগাদ ওখানে একটি স্থানীয় হোটেলে রাত কাটানোর সিদ্ধান্ত নিল তারা। কাল সকাল সকাল যাবে কেওক্রাডং, কাল রাতে ফিরবে তারা ঢাকায়। জয়ের কাছে চেক আপ করে সন্ধ্যায় বাড়ি ফিরল আরোহী আর অনিক। আরোহী, এখন কেমন লাগছে? ঠিক আছে। তুমি আর বাইরের খাবার খাবে না? হুম। টেনশন করছিলে খুব? স্বাভাবিক কি না? আরোহী, বলো। একটু সাবধানে থাকো প্লিজ। ভালোবাসি তোমাকে। তোমাদের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমি ঠিক আছি অনিক, তুমি পাশে থাকলে আমি ঠিক আছি।
অনেক আরোহীকে বুকে জড়িয়ে নিল। রাত 3টা, ওরু শুয়ে আছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আজকের দিনটা যত সুখের গেছে, তার রাতটা ততই কষ্টের গেল। না, আজকে সে প্রস্তুত ছিল না শারীরিক সম্পর্কের জন্য। চাচ্ছিল না অয়ন আজও এমন কিছু করুক। বগালে ঘুরে রাতে ওখানে একটা স্থানীয় হোটেল থেকে গেল সবাই। তবে পরের দিন আর কেওক্রাডং ঘোরা হয়নি, কেননা রাতে মৌ খুব অসুস্থ হয়ে পড়ে। খেতে পারছিল না মেয়েটা, বমি হয়ে যাচ্ছিল সব। সকালে উঠতেই পারছিল না বেচারি। এজন্য সবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো সকালে ফিরে যাবে তারা। ওরও ইচ্ছা হচ্ছিল না আর বের হতে। ঢাকায় ফিরবে নিজের সংসারে, এটাই ভালো লাগছে এখন তার। সকাল 9টায় রওনা দেওয়ায় সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছিয়েছে তারা। সন্ধ্যা 7:30 বাজে হয়তো, আর অয়ন ল্যাপটপ নিয়ে বসেছে। হঠাৎ কিছু একটা বিকট শব্দ, সামনে তাকালো অয়ন। ওরু অয়নের স্ট্যান্ডের সাথে ধারাম দিয়ে বাড়ি খেয়েছে কোমরে। ব্যথা পেয়ে কোমর চাপটে চেপে আরে কি হলো, দেখে হাঁটতে পারো না? ব্যথা পেয়ে কোমর চেপে ওরু কেঁদে দিল। ব্যথা পেয়েছে অনেক। অয়ন ওরুকে করে তুলে খাটের উপর করে শুয়ে দিল। দেখি কোথায় লিখেছে। ওই এইভাবেই শুয়ে থাকো, ভলিনি স্প্রে করে দিচ্ছি। ভলিনি স্প্রে করায় 15 মিনিট পর ব্যথা কমলো ওরুর। ধন্যবাদ। রাখো তোমার ধন্যবাদ। কিভাবে বলদের মতো বাড়িটা খেলে! উফ! ওরও মাথা নিচু করে তাকিয়ে আছে। অয়ন কিছু বলতে যাবে, তখনই কল আসলো তার। অয়ন ফোন রিসিভ করে কথা বলতে বলতে বাইরে চলে গেল রুমের। ওরও অয়নে যাওয়ার দিকে তাকিয়ে আছে। অয়নের অ্যাটিটিউড, তার কথাবার্তা, হাঁটা চলা সবকিছুর প্রতি পাগল ওরু। রোজ রোজ নতুন নতুন করে প্রেমে পড়ে সে তার স্বামীর। যতই অয়নের ব্যবহারে অভিমান করুক, কিছুক্ষণ বাদে সকল মান অভিমান মিলিয়ে যায়। এটাই হয়তো ভালোবাসা। এভাবেই 10-12 দিন কেটে গেল। ফেরার পর থেকে অয়ন আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, নিজের কাজে আর ওরু নিজের সংসারে। এদিকে মুখ প্রেগনেন্ট। বান্দরবন থেকে ফিরে পরের দিনই টেস্ট করিয়েছিল, রিপোর্ট পজিটিভ এসেছিল। 1.5 মাসের অন্তঃসত্ত্বা সে। সেদিন থেকে সাদের খুশির যেন কোনো ঠিকানাই পাওয়া যাচ্ছে না। বাবা হবে সে। ময়ের প্রেগনেন্সির খবর শুনে ওরও খুব খুশি। ওরও একটা সন্তান চায় এখন। ওর ধারণা, একটা সন্তান আসলে অয়নের তার মাঝের সবকিছু ঠিক হয়ে যাবে। সে অয়নের ভালোবাসা পাবে। শুনেছে একজন পুরুষের পৃথিবীতে 2জন নারীকে সব থেকে বেশি ভালোবাসে। এক, তার জন্মদাতা মাকে, আর দ্বিতীয় তার সন্তানের মাকে। যদিও ওর জীবনে এই কথা ভিত্তিহীন, কারণ তার বাবা এই কথার মানে রাখেনি। অয়নের ক্ষেত্রে কি এই কথাটা আদৌ সম্ভব? সে তো তার জন্মদাতা মাকে ঘৃণা করে, তাহলে সন্তানের মাকে কি সে ভালোবাসতে পারবে? না, এসব কথা ভ্যালুলেস, কারণ অয়ন তো সন্তানই চায় না। অয়ন বলে বাচ্চা পছন্দই করে না। মৌকে ইদানিং রোজ সকালে অয়নদের বাড়িতে দিয়ে যায় সাত, আর ফেরার পথে বাসায় নিয়ে যায়। কেননা বাসায় মৌ একাই থাকে, আর এই অবস্থায় একা থাকা মানে রিস্ক। কখন কি লেগে বসে, এর থেকে অয়নের বাড়ি থাকলে ওর সাথে সময় কেটে যাবে মৌয়ের। ওরও সময়টা ভালোই কাটে মৌয়ের সাথে। রাতে মৌ আর ওরু গল্প করছিল। আপু, হুম তোমার হাতের আংটিটা অনেক সুন্দর। সাদ দিয়েছিল আমাদের বাসর রাতে। ময়ের কথায় ওর নিজের বাসর রাতের কথা মনে পড়ে গেল। তাকে তো অয়ন দিয়েছিল, কিন্তু কোনো গিফট নয়, টাকা। সেদিন অত শত না বুঝে টাকাটা নিয়ে ব্যাগে রাখলেও এটা এখন ওরও ভালোই বুঝে যে টাকা কোনো বাসরাতের গিফট হতে পারে না। সেদিন টাকাটা দিয়ে অয়ন তাকে নীরবে অপমান করেছে, যে অপমান ওরও নীরবে মেনে নিয়েছে। ময়ের কথায় ওর হুঁশ ফিরল। ওরও কিছু বলতে যাবে, তখনই অহনা হাজির। অহনার মুখে বিষণ্ণতার ছাপ। ভাবি, জি আপু। নিচে বাবা ডাকছে। মৌ ভাবি, তুমিও যাও। আচ্ছা, যাচ্ছি আমরা। ওরও মৌ নিচে নামতেই দেখে রুমে অয়ন, বাবা, সাদ, অনেক আর একজন বয়স্ক আর মহিলা লোক বসা। এই তো অরুমা। মৌমা, এদিকে এসো। জি বাবা। এই যে এনামুল ভাইয়া, রুনা ভাবি ও অরু আয়নের স্ত্রী আর মোয়ের সাদের স্ত্রী, ইনারা অহনাকে দেখতে এসেছে। কথাটা শুনে ওর সাথে সাথে অহনার দিকে তাকালো। অহনার মুখ লাল হয়ে আছে। আসসালামু আলাইকুম। রুনা আহমেদ বলল, না আন্টি, আপনারা বসুন, আমি আসছি। ওরু দ্রুত পায়ে রান্নাঘরে গেল, সাথে মৌ। আজব, হুট করে এমন দেখতে এলো। জানতে না তুমি ওরু?
না আপু, তাও রাত 9টায়? এমন সময় কেউ আসে নাকি? অরু কিছু বলতে যাবে, আবার অহনা হাজির। অহনা বলল, অভদ্রতা এগুলো মৌ ভাবি, মেজাজটা যা খারাপ হচ্ছে। অহনা অরুকে বলল, ভাবি তুমি কিন্তু ভাইয়াকে বলে দাও আমি এখন বিয়ে করব না। আপু মাথা ঠান্ডা কর। না ভাবি, তুমি না পারলে আমি নিজেই ভাইয়াকে বলবো। আচ্ছা বলো, কিন্তু ওনারা যাক তারপর। হুম। সেদিন রাতে অহনা কিছু বলার আগেই পাকা কথা দিয়ে যায় ছেলের পক্ষ। ছেলের মা অহনাকে আংটি পরিয়ে চলে যায়। অহনা কি বলবে, কি সে এমন তড়িঘড়ি করে দেখে শকড। অহনা কিছু বলবে কি, সে এমন তড়িঘড়ি দেখে শকড। অহনার চোখ থেকে পানি পড়ছে। এটা কিভাবে করলো তার পরিবার? এত বড় একটা সিদ্ধান্ত তাকে জিজ্ঞেস না করেই নিয়ে নিল তার বাবা আর তার ভাইয়া। সে কি করে পারলো এটা? রাত 2টা, অহনার চোখে কোনো ঘুম নেই। তার বিয়ে তার মতামত না জেনেই কিভাবে ঠিক করে ফেললো তার পরিবার? কিভাবে পারলো এটা? অহনা তো ছেলেকে চেনেও না, দেখেও নি। এই আধুনিক যুগে এসে অহনা যেন নিজেকে আদি যুগের মেয়ে বলে মনে হচ্ছে, যে যুগে মেয়েরা না দেখে পরিবারের কথা মতো বিয়ে করে সংসার করত। না, আমি আর বিয়ে করতে পারবো না। আমি যে রাজকে ভালোবাসি, নিজে থেকে বেশি ভালোবাসি। রাস্তা আমাকে কথা দিয়েছিল যে বিদেশ থেকে ফিরে আমাকে বিয়ে করবে। রাস্তা তাকে অপেক্ষা করতে বলেছিল। অহনা আর রাজ একই ক্লাসে পড়তো। দেখা হয়েছিল প্রথম দিন তাদের কোচিং এ, সেখান থেকে আলাপ। তখন অহনা পড়তো ক্লাস 9-এ। ক্লাস 10 থেকে তাদের প্রেম। একই কলেজ, একই ভার্সিটিতে পড়ে তারা। রাজদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই সে প্রায় ফ্রাস্ট্রেট থাকতো যে অহনার বাসা থেকে তাকে মেনে নিবে কিনা। দেশে চাকরির অবস্থাও ভালো না, তারপর সমবয়সী, কি করবে ভেবে পাচ্ছিল না। অহনারও ভয় হতো রাজকে হারিয়ে ফেলার। তবে রাজের বড় বোন রিমার বিয়ে হয় প্রবাসে। রিমা রাজকে নিয়ে চলে যেতে চায় বাইরের দেশে, কারণ এই দেশে থাকলে রাজের এস্টাবলিশড হয়ে অনেক বছর লেগে যেত। রাজ অহনাকে ছেড়ে যেতে চায়নি। অহনাই রাজকে পাঠিয়েছিল তার বেটার ফিউচারের জন্য। 1 বছর আগে যখন রাজ বিদেশে যাওয়ার আগে শেষ দেখা করতে এসেছিল অহনার সাথে, সেদিন অহনার হাত ধরে বারবার বলেছে রাজ তার জন্য অপেক্ষা করতে। রাজের শেষ কথা ছিল, অহনা যাচ্ছি। কতবার বলেছি তোমায় যাচ্ছি বলবে না? সরি। হুম। আচ্ছা অহনা, তাহলে যে আসছি। তাড়াতাড়ি ফিরে এসো রাজ। আসবো, 1 বছর সময় দাও প্লিজ। প্লিজ অপেক্ষা করো আমার জন্য। আমি ফিরে আসবো অহনা, এসে তোমায় বিয়ে করে আমাদের সুখের সংসার করবো। 1 বছরের জন্য চাচ্ছি তোমার কাছে থেকে। অপেক্ষা করো, এই 1 বছরে আমি যোগাযোগ না করলেও অপেক্ষা করবে। আর 1 বছর পর যদি ঠিক এই দিনে এই সময় আমি তোমার সামনে না ফিরতে পারি, তাহলে ভেবে নিও আর কোনোদিনও ফিরবো না। খেয়াল রেখো নিজের। কথাগুলো ভাবতে ভাবতে হু হু করে কেঁদে দিল অহনা। কাল সেই দিন, সেই তারিখ। 1 বছর অপেক্ষা করেছি এই দিনে। কাল আমার রাজ ফিরবে। কলেজের পিছনে ছোট্ট চায়ের দোকানের সামনে দেখা করবে আমার সাথে, এই কথা তো দিয়ে গেছিল রাজ। তবে রাজ যদি না আসে কাল, তবে বিদেশে যাবার পর থেকে এই 1 বছর রাজ কোনো যোগাযোগও তো করেনি আমার সাথে। তাহলে কি রাজ আমাকে ভুলে গেল 7 বছরের সম্পর্কটাকে? ওর খারাপ লাগছে অহনার জন্য। পাকা কথা হবার সময় সে অহনার চোখে পানি দেখেছে। অহনা খুশি না এই বিয়েতে, খুশি হওয়া তো বাদ, ওর অহনার চোখে এক অদ্ভুত যন্ত্রণা অনুভব করেছে। ওর অয়নের দিকে তাকালো। অয়ন কাজ করছে ল্যাপটপে। কিছু বলবে? জি না, মানে কি হ্যাঁ নাকি না কোনটা? অহনা আপু এই বিয়েতে খুশি না। কে বলেছে তোমায়? আমি বুঝেছি আপু চোখ দেখি। ওরকে আর বলতে দিল না অয়ন, নিচে বলল, ওহ, তুমি মানুষের চোখ দেখে মনের কথা বুঝে ফেলো নাকি? না, তাহলে খুব কাজ ছিল। তো তুমি তোমার বিয়ের কথা শুনে জোরে জোরে হেসেছিলে বুঝি? ছেলে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, দেখতে ভালো, বংশ ভালো। এই বিয়েতে না খুশি হবার তো কিছুই নেই। ঘুমাও। রুমের বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনলো অহনা। আর সে আগে থেকে কি বলবে এখন গিয়ে তার ভাইকে। রাজের কথা বললে কি ভাই মেনে নেবে? এদিকে তো ছেলে পক্ষ আংটি দিয়ে গেছে,
আগামী মাসের প্রথম সপ্তাহে বিয়ের ডেটও ফাইনাল করে দিয়েছে। এত দ্রুত গতিতে সব কেন হচ্ছে আমার জীবনে? না, এ বিয়ে আমি করতে পারবো না। তবে কি এক্ষুনি ভাইয়াকে বলবো রাজের কথা? আর বললে যদি ভাই মেনেও নেয়, আর তারপর যদি কাল রাজ না আসে, তখন কি হবে? তাহলে তো বাধ্যতামূলক এই অজানা অজানা মানুষটাকে বিয়ে করতে হবে। এমন হাজারো কথা মাথায় ঘুরপাক খাচ্ছে অহনার। একসময় মাথাটা ঘুরে পড়ে যেতে নিলে কোনোভাবে নিজেকে সামলিয়ে নিজের রুম পর্যন্ত গেল। সকালে অয়ন হাসপাতালে ঢোকার সাথে সাথে এক লোক কাঁপতে কাঁপতে রিসেপশন থেকে যাচ্ছে। এক্সকিউজ মি, আর ইউ ওকে? It doesn't seems like everything is okay. লোকটি কিছু বলার আগে পিছন থেকে এক ডাক্তারের ডাক দিল। আপনি এবার যেতে পারেন আপনার বেবিকে দেখতে। লোকটা চলে গেল। কি হয়েছে ডক্টর ওনার? স্যার, অ্যাকচুয়ালি ওনার প্রিমেচুয়ার বেবি হয়েছে। ও, অয়ন কেবিনে যাওয়ার সাথে সাথে জয় নক করলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। রুম নাম্বার 22 এর পেশেন্টের বিল প্রিপেয়ার করা হয়ে গেছে স্যার। না এখনো। ওহ, করে ফেলেন স্যার, সিজার হয়েছে তাই 3 লাখের উপরে টাকা বিল এসেছে। এত কেন? সিজার, তাই তার সাথে প্রিমেচুয়ার বেবি হয়েছে। ও বুঝেছি। একটু আগে মেবি ওনার হাজবেন্ডকেই দেখলাম। আমি আধা ঘন্টার মধ্যে বিল প্রিপেয়ার করে দিচ্ছি। আজই রিলিজ নাকি? ওকে স্যার। হ্যাঁ বলেন। আর কতদিন স্যার, আর কতদিন এমন অন্যায় চলবে বলতে পারেন? ওই পেশেন্টের রিপোর্ট একদম নর্মালে ছিল, একটু লো প্রেশার প্রবলেম ছিল, মায়ের আর কিছু না। আমি নিজে ওনার পাস রিপোর্ট চেক করেছি। বেবি সুস্থ সবল ভাবে আরো 1 মাস পরে জন্ম দেওয়া যেত, কিন্তু অ্যাপোলো হসপিটালে তো গরিব ও মধ্যবিত্তের জন্য অভিশাপ স্যার, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আর এই পেশেন্টকে আর তার পরিবারকে বলা হয়েছিল যে পেশেন্টের লাইফ রিস্ক, বাচ্চার অবস্থা ভুল জায়গায়, এখনই অপারেশন না করলে কাউকে বাঁচানো যাবে না। নিজেদের লাভের কারণে তাদের মিথ্যে ভয় দেখিয়ে 1 মাস আগে সিজার করানো হলো। এখন মা আর বাচ্চার অবস্থা শোচনীয়। কেন স্যার এমন কেন করলো? এই দম্পতি তো আহামরি বড়লোকও ছিল না। পেশেন্টের হাজবেন্ড টেনশনে পাগল হওয়ার কায়দা। একদিকে হাসপাতালের মোটা অঙ্কের বিল, অন্যদিকে এত কিছুর পরও যদি বাচ্চার মা সুস্থ থাকতো, তাও নেই। আর এটা কিন্তু নতুন হয়ে আসছে না স্যার, এমন শত শত রেকর্ড আছে। বলেন না স্যার, আর কতদিন এভাবে চলবে? আর কতদিন অ্যাপোলো হসপিটাল মানুষের শত কষ্টের উপার্জন করা অর্থ আত্মসাৎ করে নিজেদের প্রেভিন্সের ফান্ড বাড়াবে? ডক্টর জয়া, আপনি কথাগুলো ঠিক বলেছেন যে এটা নতুন না, এর আগেও এমন অনেক রেকর্ড আছে। তবে এটাও জেনে রাখেন যে আপনি নতুন নয় যে এই নিয়ে প্রতিবাদ করেছেন, তবে ফলাফল 0। সিস্টেমের কাছে কেউই টিকতে পারেনি। আচ্ছা বলুন তো, বাংলাদেশে তো ভালো ডাক্তার আছে, ভালো চিকিৎসার অভাব কেন? কেনই বা দেশের মানুষ রোগ হলেই বিদেশে পাড়ি জমায়? কারণ হলো আমাদের দেশে 30% ভালো ডাক্তার MBBS পাশ করে বিদেশে চলে যায়, আর বাকি 30% আপনার মতো সিস্টেমের সাথে না পেরে শেষ পর্যন্ত বিদেশে চলে যায়। যেমন কিছুদিন আগে ডক্টর ফারহান এইসব নিয়ে প্রতিবাদ করে যুক্তিতর্কে টিকতে না পেরে সিস্টেমে চাপে পড়ে আসবে বিদেশে। আমার এত বছরের ক্যারিয়ারে অনেক এমন ডাক্তার দেখেছি যারা প্রতিবাদ করেও এই হাসপাতালকে চেঞ্জ করতে পারেনি। অ্যাপোলো শুধু ধনীদের যাওয়ার জায়গা, এখানে জেনারেল ওয়ার্ডের এক্সপেন্সিভ সাধারণ মানুষ বহন করতে পারে না। এত কিছুর পরও কিন্তু এই হাসপাতালে রোগী কমে না। বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার, নায়ক, নায়িকা, বড় বড় শিল্পপতির পরিবার এখানেই চিকিৎসা নিচ্ছে। কিন্তু স্যার এভাবে আর কতদিন? হয়তো এন্টায়ার লাইফ। ওহ, আমি তো আপনাদের মতো ডাক্তার না ডক্টর জয়া, তবে হাসপাতালে ফাইন্যান্স যেহেতু আমার হাতে, আমি যথাসাধ্য চেষ্টা করবো বিল কমানোর। আর আপনি এই অভিযোগটা হাসপাতালের সিইওর কাছে করেন, অন্ততপক্ষে কিছুটা হলেও এই ভিকটিমের হেল্প হবে। তবে সিস্টেম চেঞ্জ পসিবল না। এক্সকিউজ মি স্যার। অয়ন রুমে ঢোকার সাথে সাথে জয় দরজায় নক করে। অয়ন জয়ের কথায় হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।